আপনারা শুনছেন গল্পের চতুর্থ পর্ব। আমার শরীর শিরশির করছিল ঠান্ডাতে, নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল। প্রচন্ড তুষার ঝড়ে আমাদের তাঁবু মনে হলো উড়ে যাবে এবার। নিচের বরফ চুয়ে জল উঠে ভিজিয়ে দিচ্ছিল আমাদের ম্যাট। একটা কথা বলতে গেলে দুবার নিঃশ্বাস নিতে হচ্ছিল ঠান্ডার জন্য। টেনে টেনে বলতে হচ্ছিল কথাগুলো। এখন চারপাশের পাহাড় থেকে তুষারের প্রচন্ড স্রোত নেমে আসছিল। আমি কেঁপে যাচ্ছিলাম ভয়ে, ঠান্ডায়। রিতম আমার পাশেই বসে আছে, দুহাটু বুকের কাছে ভাঁজ করে ত্রিভুজের মতো রাখা। চারিদিক প্রচন্ড অন্ধকার করে এসেছে। হঠাৎ দেখলে বোঝা মুশকিল এটা দিনের বেলা। সকালবেলা শুভদা আমাদের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আপার ওয়াটারফলের অবস্থা খুব খারাপ, তুষার ঝড় চলছে, ইন্ডিয়ান হাইকস নেমে এসেছে বাধ্য হয়ে উপর থেকে। সুমন প্রদ্যুৎ বেরিয়ে এসেছে ওদের তাঁবু থেকে। এখন শুভদার কথার উত্তরে সুমন বলে উঠল, আমাদের সাথে এরকম কেন হচ্ছে কে জানে, মে মাসের এই সময় তো এত বরফ থাকার কথা না, তার উপর এরকম ওয়েদার খারাপ হচ্ছে। প্রদ্যুৎ এগিয়ে এসে আমার পাশে দাঁড়ালো। এবার আমরা ট্রেক কমপ্লিট করতে পারবো তো আদেও? প্রদ্যুতের গলার ভীতিটা যেন আমাদের মধ্যে সঞ্চারিত হলো। সেই হঠাৎ অন্ধকার হয়ে আসা বরফের রাজত্বে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই যেন নিজেকে প্রশ্ন করে নিলাম, সত্যি এবার নিজের জীবন নিয়ে ফিরে যেতে পারবো তো? হুরিশালা, কি আকাশের অবস্থা! গৌরব আড়মোড়া ভাঙতে ভাঙতে তাঁবু থেকে বেরিয়ে বলল। সবাই চুপ করে গেছিল, তাই নিস্তব্ধতা ছাড়া গৌরব আর কিছু শুনতে পেল না। সবাই ভাবছিল নিজেরাই। শুভদা বলল, চৌহান বলছিল যদি আবহাওয়া ঠিক হয়ে যায় তাহলে আজকে ক্র্যাম্পেন আর গাটার পরে একটু প্র্যাকটিস করাবে পাশের পাহাড়টাতে। যা বরফ এখানেই দেখছি, যদি তুষার ঝড় হয় এরপর তো হাঁটুর ওপরে বরফ উঠে যাবে। প্র্যাকটিস করা দরকার আজ একবার। শুভদাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, তবে সম্ভবত শুভদা একাই চিন্তিত নয়, চিন্তার ঢেউটা আমাদের সবার মধ্যেই চলছিল। আকাশ ক্রমাগত খারাপ হতে শুরু করেছে। চারিদিকে জমাট বাঁধা আলো অন্ধকার পরিবেশ কিরকম যেন এক অশনি সংকেত দিচ্ছে আগত ভবিষ্যতের। পাহাড়গুলো নিজেদের স্বভাবসিদ্ধ গাম্ভীর্যের থেকেও যেন গম্ভীর হয়ে রয়েছে আজ। অনিমেষদা কথা বলল এতক্ষণে নীরবতা ভেঙে। আমার মনে হয় আমাদের সবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়া উচিত, এরপরে কি পরিস্থিতি হবে বলা মুশকিল। আমরা সবাই নীরবে সম্মতি দিলাম দাদার কথায়। শুভদা অনিমেষদা ডিনার টেন্টের দিকে যাচ্ছিল, সম্ভবত চৌহান আর রাজেন্দারের সাথে কথা বলার জন্য। আরে রিতম কোথায় রে, এখনো ওঠেনি মালটা? গৌরব চারিদিকে তাকিয়ে বলল। গৌরব এগিয়ে এলো আমার পাশে, তারপর কানের কাছে ফিসফিস করে বলল, কি রে ভাই, কালকে কত খাটিয়েছিস ছেলেটাকে যে এখনো ঘুমোচ্ছে? আমিও গলাটা নামিয়ে একটু ফিসফিস করে বললাম, সারা রাত। গৌরবের চোখগুলো বড় বড় হয়ে গেল। ও নিজের বিস্ময় লুকিয়ে রাখতে পারছিল না। আমি ওর দিকে বেশ কিছুক্ষণ খুব সিরিয়াসলি ভাবে তাকিয়ে প্রচন্ড জোরে হেসে ফেললাম। তখনই গৌরব প্রচন্ড রেগে গিয়ে বলল, খিল্লি হচ্ছে? আমি বললাম, শুরুটাকে করলো? হ্যাঁ, এখানেই ট্রেক করতে এসেছি গাধা, হানিমুন করতে না। গৌরব আরো কিছু বলতে যেত, কিন্তু ওর কথা আটকে গেল, কারণ সাদা বরফের একটা ছোট্ট গোলা ওর কাঁধের কাছে ছিটকে এলো। সুমন আর প্রদ্যুৎ আমাদের ডিনার টেন্ট থেকে একটু পাশের দিকেই বরফের ছোট ছোট গোলা বানাচ্ছে। এখন সুমনের হাতে উঠে এসেছে আরো অনেকগুলো গোলা। প্লিজ এদিকে না সুমন, অনেক ঠান্ডা, প্লিজ। আমি সুমনের দিক থেকে নিরাপদ দূরত্বে বাড়তে বাড়তে বললাম, এমিতা কোথায় যাচ্ছিস? সুমন দ্বিতীয় গোলাটা হাতে নিতে নিতে বলল। আমি ততক্ষণে দৌড় মেরেছি উল্টো দিকে, যদিও সেটাকে ঠিক দৌড়ানো বলে না,
কারণ বরফ এত গভীরে যে পা ঢুকে যাচ্ছিল বারবার। মনে হচ্ছিল পা টেনে টেনে হাঁটার চেষ্টা করছি। আমি পিছনে ঘুরে দেখলাম সুমন বরফের গোলাটা আমাকে লক্ষ্য করে ছুড়ে দিয়েছে। আমি আরো একটু এগিয়ে যেতেই ধাক্কা খেলাম রিতমের সঙ্গে, আর সঙ্গে সঙ্গেই সুমনের ছোড়া বরফের গোলাটা আমার মুখের পাশ থেকে লাগলো রিতমের মুখে। রিতম আমাকে ধরে নিয়েছিল শেষ মুহূর্তে বরফ পড়ার সময়, তাই ওর টানে আমিও পড়ে গেলাম বরফে। বেশ গভীর বরফ আমাদের দেহের ভারে গর্ত হয়ে গেল। আমার প্যান্ট ওয়ার্মার সঙ্গে সঙ্গে ভিজে গেল। আমি তাড়াহুড়ো করে উঠতে যেতেই আবার হোঁচট খেয়ে গেলাম, আর সঙ্গে সঙ্গে বরফে বসে পড়লাম। রিতম উঠে দাঁড়িয়ে আমাকে হাত ধরে টেনে তুলল। ওর প্যান্টটা ওয়াটারপ্রুফ বলে ভেজেনি। আমি গায়ের থেকে বরফ ঝাড়তে ঝাড়তে সুমনকে বেশ রেগেই বললাম, কি হলো এটা? তুই জানিস আমার প্যান্টটা ওয়াটারপ্রুফ না। খুব দরকার ছিল কি এটার? সুমন এগিয়ে আসছিল। সরি সরি মিতা, আমি সত্যিই বুঝিনি তুই পড়ে যাবি বলেই হাসি চাপার চেষ্টা করলো। গো টু হেল। আমি উল্টো দিকে ঘুরে টেন্টে যেতে যেতে বললাম, খিস্তে দিচ্ছিস কেন? বললাম তো সরি। ওই মিতা শোন। সুমন এগিয়ে আসছিল, প্রো বাধা দিল। আমি শুনলাম ও আস্তে করে বলল, 2 মিনিট দাঁড়া, ও জামা চেঞ্জ করুক, ও নিজেই ঠিক হয়ে যাবে। তুই গেলে জামাটাও চেঞ্জ করতে পারবে না। ওদিকে রিতমের কাঁধে হাত দিয়ে গৌরব বলল, শুনতে পেলাম। খুব পরিশ্রম গেছে বল, এতক্ষণ ঘুমালি? রিতম সম্ভবত আমার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। গৌরবের প্রশ্নের উত্তরে ঘুরে বলল, অনেক। গৌরবের মুখটা কল্পনা করেই আমার এত হাসি পেল যে আমি সুমনকে মনে মনে ক্ষমা করে দিলাম। ও তো বুঝতে পারেনি এরকম হবে, না হলে সুমন ইচ্ছে করে এরকম করার ছেলেই না। কিন্তু আমার যেটা ভয় লাগছিল সেটা ট্রেক প্যান্টটা না, কারণ আমার আরো একটা প্যান্ট আছে, কিন্তু ওয়ার্মার একটাই আছে। তাই এই ঠান্ডার জন্য শুধু গেঞ্জির ওপর জ্যাকেট পরে থাকা ছাড়া কোনো উপায় নেই। তাতে ঠান্ডা কত মানবে বলা মুশকিল। মিতা, তোমার হয়েছে? রিতম তাঁবুর বাইরে থেকে বলল। 1 মিনিট, আমি যাচ্ছি, হয়ে গেছে। আমি উত্তর দিয়েই তাঁবুর চেনটা টানলাম। আমি বেরিয়ে রিতমের দিকে তাকিয়ে হাসলাম, কিন্তু পর মুহূর্তেই চারপাশের দিকে তাকিয়ে আমার মুখের হাসিটা মিলিয়ে যেতেও সময় লাগলো না। অন্ধকার, খুব গভীর না হলেও কিরকম কুয়াশা যেন চারিদিকে। সম্ভবত মেঘেরা নেমে এসেছে আমাদের কাছ থেকে দেখতে। রিতম হাত ধরলো আমার। ডিনার টেন্টে চলো, সবাই ওখানেই রয়েছে। শুভদা সবাইকে ডাকলো। টেন্টে পৌঁছানোর আগেই টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করলো। এত বরফের জন্য বেশি দ্রুত চলতেও পারছিলাম না। মাত্র কয়েক ফুট দূরত্বে থাকা টেন্টে পৌঁছতে পৌঁছতে বেশ জোরে বৃষ্টি নামলো। তাড়াতাড়ি তাঁবুর বাইরে জুতোটা খুলে কোনো ক্রমে জুতোটা হাতে নিয়ে ঢুকতে ঢুকতেই আমার প্যান্টটা ভিজে গেল, সঙ্গে মোজাটাও। টেন্টে সবাই রয়েছে, মাঝখানে চৌহান বসে রয়েছে। আমি আর রিতম তাঁবুর মধ্যে ঢুকতেই ওরা তাড়াতাড়ি সরে আমাদের দুজনের বসার জায়গা করে দিল। ये तो अभी प्रॉब्लम हो गया। वेदर तो बहुत खराब हो रहा है अभी। आप सब लोगों को यहाँ पे इसलिए बुलाया कि आप लोगों को पता चले कि अभी सिचुएशन कैसा है। आपर वाटरफॉल में अभी वेदर खराब हो चुकी है बहुत, तो आप लोगों अगर चाहे हम लोग अभी वापस लौट के जा सकते हैं। जिसकुन चले जाएंगे तो वहां से कुछ ना कुछ मिल जाएगा। अभी आप लोगों को पता है कि आज का दिन हम लोग यही रुकेंगे। अगर शाम तक ठीक हो जाए वेदर तो हम लोग कोशिश करेंगे कि सामने वाली पहाड़ पे आप लोगों को थोड़ा ट्रेनिंग दे देंगे। मुझे बस यही बोलना था। आप लोग सोचिए, आप लोग क्या करेंगे? हम राजेंद्र जी के पास जा रहे हैं। बोली बेरिए गेल चौहान। চৌহান বেরিয়ে যাবার পর আমাদের দিকে ঘুরে শুভদা বলল, সবাই শুনলে? সবাই এবার নিজেরা ঠিক করো কি করবে, কারণ ওপরের আবহাওয়া
আমি চৌহানের সাথে কথা বলে যেটুকু বুঝেছি খুব একটা ভালো না। আমাদের জীবনের রিস্ক হয়ে যেতে পারে। আমরা সবাই চুপ করে গেলাম। ট্রেক করতে এসে জীবন হারাতে সম্ভবত কেউই রাজি ছিল না। প্রদ্যুৎ নীরবতা ভেঙে বলল, দাদা, আমার মনে হয় আজকের দিনটা আমরা একটু দেখি। যদি ওয়েদার খুব খারাপ হয়, কাল যদি ওপরে ওঠার মতো পরিস্থিতি না থাকে, তখন না হয় ভাববো নিচে নেমে যাবার কথা। কারণ তোমরা সম্ভবত সবাই এগ্রি করবে, এখান থেকে জিস্কুন খুব হাঁটা নয়। আর বিশেষ করে লাস্ট যে চড়াইটা ছিল, ওটা নামতে কিন্তু বেশ কষ্ট হবে। ওখানেও যে গড়িয়ে পড়ে হাত পা ভাঙবো না, কেউ বা বলতে পারে না। আমরা সবাই নীরব সমর্থন করলাম প্রদ্যুতের কথাকে। শুভদাও সম্ভবত করলো ওকে। তাই পরবর্তী কথা যখন বলল, তাহলে এটাই ফাইনাল হলো, আজকের দিনটা আমরা এখানে অপেক্ষা করব। শুভদার তার কথা শেষ হওয়ার আগেই আমি দেখলাম তাঁবুর তলা দিয়ে সাদা রঙের গুলি গুলি বরফ ঢুকে আসছে। স্নোফল। আমি চিৎকার করে উঠে পাশের ছাতাটা তুলে নিয়ে বেরিয়ে এলাম বাইরে। সত্যিকারে বৃষ্টির কণাগুলো এখন আর জল নেই, এখন সেগুলো সাদা সাদা তুষার হয়ে ঝরছে। আমার দেখা দেখি রিতম, প্রদ্যুৎ, সুমন বেরিয়ে এসেছে। গ্লাভস পরা হাত আমি ছাতা থেকে বের করে দিলাম। কালো রঙের গ্লাভসের ওপর ছোট ছোট সাদা তুষার বিন্দু কি সুন্দর দেখতে লাগছিল। এবার শুভদা নির্দেশ দিল নিজেদের তাঁবুতে ফিরে যাওয়ার জন্য, কারণ ঝড় আসছে। আর এই প্রচন্ড ঠান্ডা আমরা শুধু জ্যাকেট পরে আটকাতে পারতাম না, স্লিপিং ব্যাগের দরকার ছিল। এবারে নিজেদেরকে তাঁবুতে ফেরাটা যেন অনেক তাড়াতাড়ি হলো, কারণ জীবনের ভয়টা অনেকটাই ছিল। রিতম আমি ফিসফিসিয়ে বলে উঠলাম, বলো। রিতম সরে এলো আমার অনেকটা কাছে। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, ৩-৪ বার করে নিঃশ্বাস নিতে হচ্ছে। টেনে টেনে আমি বললাম, আমার ভয় করছে। প্রীতম আমাকে জড়িয়ে ধরল। আমারও। আমরা কি আদেও বেঁচে থাকতে পারবো? আমি টেনে টেনে বললাম আবার। রিতম আমার ঠোঁটের ওপর একটা আঙুল চেপে চুপ করতে পড়ল। তোমার কাছ থেকে এই কথাগুলো আশা করি না মিতা। সেই মেয়েটা কোথায় গেল যে জাকা থেকে আসার সময় পাহাড় থেকে পড়ে গিয়ে কোনো রূপে সাহায্য ছাড়া নিজেকে তুলেছিল? সেই মেয়েটা কোথায় গেল যে আকাশ কি দেখাতে এসেছিল? মেয়েরা কারো হাতের পুতুল না? না মিতা, না, এই কথাগুলো তোমার কাছে আশা করি না। আমার শরীরে কাঁপুনি প্রচন্ড বেড়ে গেছিল। আমি বুঝতে পারছি আমার হাইপোথার্মিয়া হচ্ছে, অর্থাৎ আমার দেহের তাপমাত্রা নামতে শুরু করেছে। থরথর করে কাঁপছে আমার শরীর। রিতম ধরে ফেলল। তোমার হাইপোথার্মিয়া হচ্ছে মিতা? আমি কোনো ক্রমে বললাম, আমার ওয়ার্মার ভিজে গেছে। ও সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়ল। তাঁবুর মধ্যে চারিদিকে দেখছিল যাতে কিছু দিয়ে আমাকে ঢাকা যায়। তারপর স্লিপিং ব্যাগগুলো টেনে আনলো সামনে। স্লিপিং ব্যাগের চেনটা মাথা থেকে পা অবধি খুলে দিল ও। তারপর কাঁপতে থাকা আমাকে জড়িয়ে ধরে একটা স্লিপিং ব্যাগের ওপর শুইয়ে দিল। স্লিপিং ব্যাগগুলো দেখতে অনেকটা কম্বলের মতো লাগছে চেনটা খোলার পর। ও আমাকে খুব জোরে চেপে ধরে শুয়ে পড়ল আর নিজের গায়ের উপর দ্বিতীয় স্লিপিং ব্যাগটা টেনে নিল। ওর ঠোঁট আমার ঠোঁটে মিশে যাচ্ছিল। আমার দেহের কাঁপুনি ওকেও কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু ও আমাকে ছাড়ল না। আরো শক্ত করে জড়িয়ে ধরে দেহের প্রতিটি উষ্ণতার বিন্দুকে যেন স্থানান্তরিত করতে চাইছিল আমার দেহের মধ্যে। আর আমার অনুভূতি পরোয়া না করেই আমার শরীর শুষে নিচ্ছে সম্পূর্ণ উষ্ণতা ওর দেহের থেকে। আমার কাঁপুনি অনেকটা কমে গিয়েছিল। রিতম এবার আমার কানের কাছে ফিসফিস করে বলল, মিতা, জীবনের প্রথম স্বাদ পেতে শুরু করেছি। তোমার সঙ্গে থাকলে অতীত আমাকে ডাকার সুযোগ পায় না। তাই ওর ঠোঁট স্পর্শ করলো আমার কানের লতি। আমি কেঁপে উঠলাম উত্তেজনাতে। আমার সামনে মৃত্যুর কথা বলো না। আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে। আমি দৌড়াচ্ছিলাম।
বরফ এখন শক্ত হওয়ার জন্য পায়ের ক্র্যাম্পেন বরফে গেঁথে যাচ্ছিল না, আর আমি দুবার পা পিছলে পড়ে অনেকটা করে গড়িয়ে গেলাম। প্রো চিৎকার করে উঠল, ওরে আসতে মা, অলরেডি অনেক বিপদ হচ্ছে, তুই প্লিজ হাত পা ভাঙিস না। আমি তখন দৌড়চ্ছি কিচেনে তাঁবুর দিকে গাজর আনতে, যদিও জানি পাওয়া ভীষণ মুশকিল গাজর, তাও চেষ্টা করতে দোষ কি। রিতমের শরীরের স্পর্শে আমার দেহে অজানা কিছু অনুভূতির আগমন ঘটছিল। দেহে হরমোনের প্রবাহ বেড়ে গেছিল। হাইপোথ্যালামাস তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সাথে সাথে পিটুইটারিকে সংবাদ দিচ্ছিল অ্যাড্রিনালিন আর এস্ট্রোজেনের উপস্থিতি বাড়ানোর জন্য। আমার লোমকূপগুলো কাজ করতে থাকার জন্য লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল, শরীরের উষ্ণতা বেড়ে যাচ্ছিল, আমার কাঁপুনি থেমে গেছিল, আমার দেহ আরো কিছু পাওয়ার আশায় জেগে উঠছিল, যেমন কোনো সদ্য প্রস্ফুটিত কুঁড়ি সলজ্জে তাকিয়ে থাকে উজ্জ্বল রঙা সূর্যর দিকে, তার জীবনদাতার দিকে। সেভাবে আমার শরীর তাকাচ্ছিল রিতমের দিকে। রিতম সম্ভবত অনুভব করেছিল আমার হঠাৎ উত্তেজিত হওয়াকে, কিন্তু ওর ঠোঁট আমার ঠোঁট ছাড়ল না। ও আরো জড়িয়ে ধরছিল আমাকে। ওর হাতের গ্লাভস খুলে পড়েছিল পাশে। এবার ওর প্রচন্ড ঠান্ডা হাতটা ছুঁয়ে যাচ্ছিল আমার পিঠের চামড়া। আমি ভাবছিলাম আমি শিউরে উঠবো ঠান্ডায়, কিন্তু আমি চমকে উঠলাম। আমার শরীর গরম হয়ে উঠছিল। এ অনুভূতি আমার অজানা। আকাশের হাতে কখনো এভাবে সঁপে দিইনি নিজেকে। আমার শরীর আমাকে অবাক করে দিয়েছিল, যেন রিতমের স্পর্শে আমার নিজের অজানা কোনো সত্তা সামনে চলে এসেছে, যে এতদিন লুকিয়েছিল মনের গভীরে। বড় লজ্জা, বড় ভয় পেয়ে লুকিয়ে রেখেছিল সে নিজেকে আমার হাসি খুশি সম্পর্কের মুখোশের আড়ালে। রিতমের ঠোঁট আর ঠোঁট ছেড়ে নেমে আসছিল আমার গলার কাছে। অজান্তে আমার মুখ থেকে ছিটকে বেরোলো ভীষণ খুশি হওয়ার কিছু উত্তেজক শব্দ। রিতমের ঠোঁট আরো বেশি করে চেপে বসেছিল আমার চামড়ার ওপর। ওর হাত বিপজ্জনকভাবে ঘোরাফেরা করছিল আমার অন্তর্বাসের কাছে। আমি অবাক হয়ে উঠেছিলাম আমার নিজের এক অজানা অনুভূতির সাগরের উপস্থিতিতে। মনের কোনো এক সূক্ষ্ম কোণ তখনও প্রতিবাদ করতে চাইছিল আকাশের জন্য। আমি ঠিক করছি না, আমি একটা ছেলের সাথে সম্পর্কে এখনো, এটা ঠিক না। কিন্তু সেই প্রতিবাদ যেন নতুন আবিষ্কার করা অনুভূতির সাগরের প্রকাণ্ড ঢেউগুলোর উপস্থিতিতে মিলিয়ে যাচ্ছিল। সত্যি ওটা কি সম্পর্ক ছিল? যে সম্পর্কে বিশ্বাস নেই, পরস্পরের প্রতি সম্মান নেই, দেহভাগের জন্য অন্যজনের অনুমতির তোয়াক্কা করে না যে সম্পর্ক, সেটা কি আদেও সম্পর্ক? শুধু তার কাছে কথা দিয়েছিলাম বলে সম্পর্ক টেনে নেওয়ার চেষ্টা কি মরীচিকার পিছনে দৌড়ানো না? কবে সে আমাকে বুঝবে বলে নিজের সব খুশি ইচ্ছেকে সরিয়ে রাখা কি ভুল না, অন্যায় না? এ তো নিজের কাছে নিজেকে ছোট করা, আমি ভালো আছি বলে। কিন্তু দিনের শেষে কখন যখন একা বসবো, ক্যারিয়ার, টাকা কড়ি, নাতি নাতনি ভরা সংসার যখন গম গম করবে চারপাশে, সেই জীবনের সায়ান্নে পৌঁছে কোথাও কি নিজেকে প্রশ্ন করব না, কি করলাম আমি? সারা জীবন ধরে শুধুই মানিয়ে গেলাম। লোকজনের মুখে আমার খুব ভালো থাকার কথা শুনে কোথাও কি মনে মনে দীর্ঘশ্বাস ফেলব না আমি ভালো নেই? টাকা কড়ির মুখোশ দিয়ে যদিও বা বাইরের লোকের সামনে সুন্দর হাসি ধরে রাখি, নিজের কাছে নিজে কি উত্তর দেব? রিতম আমার কাছে যদি বাঁচার রসদ পায়, যদি আবার জীবনকে নতুন ভাবে দেখতে চায়, সেটুকু পূরণ করা কি এতটাই দোষের? সমাজের চোখে ভালো মেয়ে হবার মুখোশ পরে থাকতে গেলে কি ঠকাবো না নিজেকে? সমাজ একদিন থেমে যাবে, লোকজন মন দেবে অন্য কোনো উত্তেজনাতে, কিন্তু আমার মনের অনুশোচনার ক্ষত কি আমি ঢাকতে পারবো ভালো থাকার মুখোশের আড়ালে? আমার নিভৃত কান্না কি বন্ধ থাকবে আমার মনের গোপন সিন্ধুকে?
নাকি বাইরের প্রকৃতির মতো ঝড়ে উড়িয়ে নেবে সব সাজানোর খেলনাবাটির সংসার? বাইরের ঝড়ের গতি এখন অনেক কমে গেছে। তাঁবুর চারপাশে কাপড় আর উড়ে যাচ্ছে না আগের মতো। মুহূর্তে মুহূর্তে উঠে দাঁড়িয়ে তাঁবুর ওপর পড়া বরফগুলোকে ঝাড়তে হচ্ছে না। প্রকৃতির রুদ্র রূপ শান্ত অনেক। রিতম হাত দিয়ে হাতড়ে দেখছিল আমার গেঞ্জির ভেতরে আমার শরীরটাকে। আমি নীরবে অনুভূতি দিলাম, ওর চোখে চোখ রেখে। বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। আমি হাসছিলাম। ওর উত্তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছিল আমার মুখের চামড়া। আমি কি? ও নিজের শুকিয়ে যাওয়া গলা ভেজাতে ঢোক গিলল। তোমাকে স্পর্শ করতে পারি মিতা? আমি হাসছিলাম ওর অনুমতি প্রার্থনার ভঙ্গিতে। ওর পাশে আকাশকে কল্পনা করতেও কেমন ঘেন্না লাগছিল। আকাশ আমাকে জোর করে নিজের পুরুষত্ব প্রমাণ করতে চেয়েছিল। ও জানতো না জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আমি হেসে তাকালাম ওর দিকে, আর আমার হাসির মধ্যেই লুকিয়েছিল আমার সম্মতি। ও ধীরে ধীরে আমার গেঞ্জিটা খুলে ফেলল। আমি ভেবেছিলাম আমি লজ্জাতে লাল হয়ে যাব, তাই মুখ তুলতেই পারবো না। কিন্তু আমি ওর দিকে তাকালাম, ওর চোখে চোখ রেখে প্রশ্ন করতে চাইলাম, কিন্তু ওর চোখ ঘুরে বেড়াচ্ছিল আমার প্রায় উন্মুক্ত উপরিভাগে। আমি আমার উত্তর পেয়ে গিয়েছিলাম ওর দৃষ্টিতে। আমার ভালো লাগছিল। রিতমের চোখে ফুটে ওঠা বিস্ময় আমাকে পাগল করে তুলছিল। সে চোখে লালসার অনেক ঊর্ধ্বে ছিল সৌন্দর্যের প্রতি অপার মুগ্ধতা, যেন হঠাৎ করে প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছে সে নতুন কোনো অনাবিষ্কৃত স্থান। ওই মিতা, রিতম, বাইরে আয়, ঝড় থেমে গেছে, সূর্য উঠেছে, দেখবি আয়। গৌরব বাইরে থেকে চিৎকার করতে করতে আমাদের তাঁবুর দিকে এগিয়ে আসছে। আমি আর রিতম প্রচন্ড চমকে উঠে জামা পরতে শুরু করলাম। রিতম আমার দিকে তাকিয়ে পরিস্থিতি বুঝতে পেরেই টেন্টের গেটটা খুলে হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল, জুতোটা কোনো ক্রমে পায়ে গলিয়ে। আমি শুনতে পেলাম গৌরব কথা বলছে। মিতা কই রে? ওই স্লিপিং ব্যাগে ঘুমোচ্ছিল, আমি ডেকে দিয়েছি, আসছে। ও, কি ঝড় হলো বল ভাই? আমি তো ভাবলাম ভগবান ডেকে নেবে এবার, গৌরব বলল। ঠিক। রিতমের গলাটা অন্যমনস্ক মনে হলো। মিতাটা এই ঝড়ের মধ্যে ঘুমোতে পারলো কি করে ভাই? সাধে কি ওটাকে কুম্ভকর্ণ বলি? ট্রেক করতে এসে এই ঝড়ের মধ্যেও ওই একা ঘুমোতে পারে, আশ্চর্য জিনিস একটা, গৌরব কথা বলল। কেন বে? নিজের স্লিপিং ব্যাগে নিজে ঘুমিয়েছি, তোর প্রপার্টির মধ্যে না। আমি জুতো পরতে পরতে বাইরে এসে বললাম। গৌরব আরো কিছু বলতো, কিন্তু আমার মন সেদিক থেকে ঘুরে গেল সামনের পাহাড়ের দিকে। আমাদের সামনের বিশাল পাহাড়ের মধ্যে দিয়ে অস্তমিত সূর্যের কিরণ এসে পড়েছে আমাদের টেন্টের সামনে। বরফের উপর শেষ সূর্যের কিরণের স্পর্শে সদ্য পড়া বরফগুলো চকমকিয়ে ওঠার ব্যর্থ চেষ্টা করছিল। সারাদিন তুষার ঝড়ের পর কি যে প্রশান্তি লাগছিল সূর্যের দর্শনে, তা বলে বোঝানো মুশকিল। যেন মনে হলো প্রকৃতি আমাদের পরখ করছিল আমরা যোগ্য কিনা তার আরো কাছে যাবার জন্য। সবাই বেরিয়ে এসেছে টেন্ট থেকে। আমি, রিতম, গৌরব এগিয়ে গেলাম ওদের দিকে। সুমন প্রো অনেকক্ষণ ধরে বরফের বড় বড় গোলা বানানোর চেষ্টা করছে। আমি বেশ কিছুক্ষণ তাকানোর পর বুঝতে পারলাম ওরা কি করতে চাইছে। ওরা স্নোম্যান বানানোর চেষ্টা করছে। আমরাও একসাথে হাত লাগালাম। এবার আমাদের সাথে ঐকান্তিক প্রচেষ্টা সফল হলো। মোটামুটি একটা স্নোম্যান সামনে দাঁড়িয়েছিল আমাদের। সুমন ওর গলায় মাফলার জড়িয়ে দিল স্নোম্যানের গলাতে। তখনই আমার মনে হলো আমাদের স্নোম্যানের একটা নাক চাই। ব্যাস, আমি বেশ কিছুবার গড়িয়ে পড়তে পড়তে দৌড়ালাম গাজর আনতে। পিছনে ওদের প্রচন্ড চিৎকার উপেক্ষা করেই আভি স্লাইড কিজিয়ে। আমরা পাশের পাহাড়টা ধরে অনেকটা উঠে এসেছি চৌহানের পিছন পিছন, পায়ে ক্র্যাম্পেন আর গাতার পরা।
বিকেলের অস্তগামী সূর্যর দেখা পেতেই চৌহান আমাদের প্র্যাকটিস করাতে এনেছে। পাহাড়টার উচ্চতা খুব কম না হলেও মারাত্মক বেশি না। ক্র্যাম্পেন পরার একটা নিয়ম আছে। ক্র্যাম্পেন অনেকটা গার্ডারের দেওয়া লোহার খাঁজের মতো, অর্থাৎ পায়ের সোলের মাপে যদি একটা বড় রাবারকে দিয়ে হিজিবিজি করে তার মধ্যে ছোট ছোট লোহার ধারালো স্পাইক গেঁথে দেওয়া হয় তবে যেরকম লাগবে অনেকটা সেরকম দেখতে। বুটের ওপর পায়ের গোড়ালি আর পায়ের পাতার দিকে যেই গার্ডারগুলো আটকে নিলেই হয়। বরফের ওপরের দিকে চড়ার সময়ে পায়ের পাতার সামনের আঙুলগুলি দিয়ে শক্ত করে লাঠি মারলে ওটা গেঁথে যায় বরফে, আর নিচে নামার সময় পায়ের গোড়ালি দিয়ে লাথি মারতে হয়। সমস্যা হয় অনেকক্ষণ চলার পর। বরফে পায়ের সার যেমন কমতে থাকে তেমনি ক্ষমতা থাকে না লাথি মারার, তখনই সমস্যা হয়। আমরা হাসছিলাম। শরীর 90 ডিগ্রি না হলেও 75 ডিগ্রি হেলে গেছে। আমরা একে অন্যের পিছন পিছন উঠছিলাম পাহাড়ে। খুব বেশি ওঠার সাহস নেই কারোরই, কারণ কাল সারা রাত এই পাহাড় থেকেই বরফ গড়িয়ে নেমেছে। সবাই 2 পা করে হেঁটে থমকে দাঁড়াচ্ছিল, একটু দম নিয়ে আবার উঠছিল। একটা চাতাল মতো অংশ বেরিয়ে এসছিল পাহাড়টার থেকে। সেখানে পৌঁছে চৌহান ইশারা করলো সবাইকে উঠে আসার। তারপর সবাই উঠে আসতেই ও বলল এবার স্লাইড করতে। পাহাড় থেকে নামার সময় বেশিরভাগ ক্ষেত্রে বরফের ঢালগুলো বসে স্লাইড করতে হয়, অনেকটা অ্যাকোয়াটিকার ওয়াটার স্লাইডগুলোর মতো। শুধু পার্থক্য এটা বরফ দিয়ে তৈরি আর এটা প্রকৃতির তৈরি, মানুষের না। কিছু কিছু স্লাইড থাকে 2 কিলোমিটার অবধি লম্বা হয়, সেগুলো রীতিমতো ভয় ধরিয়ে দেয়। এটা আমার সব থেকে ভয়ের যেমন লাগে তেমন মজাও লাগে। যখন ওপর থেকে উচ্চতা দেখে ভয় পেয়ে যাই আর তারপরেই গড়িয়ে নামি সেই বিশাল উচ্চতা, কি যে এক অনুভূতি লাগে বলা মুশকিল। যাই হোক, এবারের স্লাইড খুব মারাত্মক উঁচু না। চৌহান বলতেই গৌরব ফার্স্ট নেমে গেল, আর ওর পরপর প্রো আর সুমনও। আমি এগিয়ে গিয়ে বসলাম ঢালে। আমার বুক ঢিপঢিপ করছিল, উচ্চতার ভয় আমাকে পেয়ে বসছিল। আমি নিজেকে একটু ঠেলে এগিয়ে নিলাম, আর সঙ্গে সঙ্গে আমার দেহ গতি নিল। ফিজিক্সের চ্যাপ্টারগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, বিশেষ করে স্থিতিজাড্য আর গতিজাড্যর কথা। যতক্ষণ না একটা স্থির বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে সে স্থির থাকবে, এবং যতক্ষণ না একটা গতিশীল বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হবে সেটা চলতেই থাকবে। এই যেমন আমি যতক্ষণ না নিজের ওপর বল প্রয়োগ করেছিলাম আমি বসেই ছিলাম, বল প্রয়োগ করতেই আমি গড়িয়ে নামছি। ঠিক জীবনের গল্প যেন। আমরা টেনে টেনে ক্লান্ত, একঘেয়ে জীবনকে তারপরেও সেই গতিতে রাখার চেষ্টা করি। ভাবি আমরা ভালো আছি, সুখে আছি, যতক্ষণ না সত্যিকারের সুখ এসে নাড়া দেয় আমাদের স্থিতিশীল জীবনকে। বাইরে থেকে ফোর্স এসে সুখের নামে ওলটপালট করে দেয় আমাদের অভিনয়ের জীবনকে। কবিগুরুর ভাষাতে এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছে আজ পথের প্রান্তে এসে মুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কথা। এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন, ভেবে আগু পিছু একটানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে। 22 বছর রয়েছে সেই এক চাকাতেই, বাধা পাকের ঘুরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বস্তুধর কি অর্থে যে ভর। শুনি নাই তো মানুষের কি বাণী, মহাকালের বীণায় বাজে। আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা। 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন। আমার জুতোর সাথে বরফের ক্রমাগত ঘর্ষণে আমার গতি কমে যাচ্ছিল অনেকটা। শেষ মুহূর্তে থেমে গেলাম আমি। পৌঁছে গেছি পাহাড়ের নিচে।
প্রো, সুমন, গৌরব দাঁড়িয়ে সেলফি নিচ্ছে। রিতম এগিয়ে এলো আমার দিকে, হাত বাড়িয়ে দিল। আমি হাত রাখতেই টেনে তুলল। এখন সূর্যটা মিলিয়ে গেছে পাহাড়ের খাঁজে। অন্ধকার দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরতে চাইছে আমাদের। রিতম থমকে দাঁড়ালো। মিতা, একটা সেলফি। আমি হাসলাম। রিতম ফোন বের করলো। আমাদের পিছনের পাহাড়ের ছায়া আমাদের ওপর পুরোপুরি পড়ার আগেই রিতমের হাত আমার কাঁধকে জড়িয়ে নিয়ে এলো কাছে। দুজনের খুশিতে উজ্জ্বল মুখটা বন্দি হলো ফোনের মেমোরি কার্ডে। শুভদা আর অনিমেষদা নেমে চৌহানের সাথে কথা বলতে বলতে আসছে। আমাদের দেখে বলল, চৌহান বলল একটা গ্রুপ ছবি তুলে দেবে। এরপর আর সুযোগ হবে কিনা, ওপরে কি অবস্থা হবে কে জানে। আমরা সবাই পাহাড়টার সামনে দাঁড়িয়ে গেলাম। তখনই গৌরব বলল, শোন, আমি যেভাবে বলছি কর। ডান হাতের কুনুই দিয়ে মুখটা ঢেকে নে, আর অন্য হাতটা ওর পাশের রকেট উঠছে এরকম কর, সোয়াগ হবে বেশ। অন্য সময়ে সবাই গৌরবকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু এখন সবাই রাজি হয়ে গেল। আমাদের পুরো ট্রেকের সব থেকে প্রিয় ছবি ক্যামেরা বন্দী হলো চৌহানের হাতে। আমরা সবাই দাঁড়িয়ে মাপছিলাম সামনের পাহাড়টা। কালকে এটা দিয়েই চড়ব। ভয় যে লাগছিল না সেটা না, কিন্তু উত্তেজনাও প্রচন্ড ছিল। রিতম পাশে দাঁড়িয়েছিল আমার। মিতা, কালকের জন্য রেডি তো? ও সামনের দিকে তাকিয়ে প্রশ্ন করল। একদম, আমি তো উত্তেজিত। আর আজ রাত্রের জন্য? রিতম মুখ ঘুরিয়ে তাকালো আমার দিকে। ওর চোখে মুখে দুষ্টুমি ভরা হাসিটা খেলছে না, ও ভীষণ রকম সিরিয়াস। ও উত্তর চাইছে আমার কাছে। আমি চুপ করেছিলাম। যেটা দুপুরে অসমাপ্ত রয়ে গেছিল। রিতম পুরোটা শেষ না করেই আমার দিকে তাকালো, যেন ও বল প্রয়োগে অন্যের পরিপূরক হিসেবে যেন সম্পর্ককে আরো মজবুত করার কাজ এবার আমার। আমি উত্তর দিলাম না, তাকিয়ে রইলাম ওর দিকে। চারপাশের শব্দ কমে আসছিল যেন। রিতমের চোখে তৈরি হওয়া অনুভূতির সাগরে আমি যেন মেলে ধরছিলাম নিজেকে। আমি সানগ্লাসটা এগিয়ে দিলাম গাইডের দিকে। ছেলেটা ভাঙা সানগ্লাসটা পকেটে ঢুকিয়ে আমারটা পরে নিল, এবং আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিলাম, কারণ যদি আমি চোখ না বন্ধ করতাম তাহলে হয়তো আমার চোখটা নষ্ট হয়ে যেত। শুভ্র বরফের ওপর সূর্যকিরণের স্পর্শ পড়েছে এবং তার বিকিরণ ঘটছে। এই বিকিরণ কোনো মানুষের চোখে গেলে প্রথম অবস্থাতে কিছুক্ষণ দেখতেই পাবে না সে, এবং বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকলে অন্ধত্ব অর্থাৎ স্নো ব্লাইন্ডনেস হতে পারে। সবকিছু জানা সত্ত্বেও আমি বাধ্য হয়ে গাইডের দিকে চশমাটা এগিয়ে দিলাম, কারণ গাইড ছাড়া আমরা উঠতে পারবো না। তাই আমার চোখে সানগ্লাসের থেকেও অনেক বেশি দরকার গাইডের চোখে সানগ্লাস থাকা। আর খুব বেশি বাকি নেই আপার ওয়াটারফল পৌঁছতে। লোয়ার ওয়াটারফল থেকে মাত্র 5 ঘন্টা ট্রেক করেই আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, কারণ একের পর এক বিপদ আমাদের পাগল করে তুলছে আজ সকাল থেকে। কাল রাতে রিতম আর আমার কাছাকাছি আসাটা যেন নিয়তি ঠিক করে দিয়েছিল। বিকেলে খুব বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারিনি কেউই, কারণ সন্ধে নামার সাথে সাথে প্রচন্ড ঠান্ডা কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। রিতম বুঝতে পেরেছিল সবার আগেই আমার অবস্থা, তাই অনেকটা আমাকে ধরেই ডিনার টেন্টে এনেছিল, যাতে সবার মাঝে উষ্ণতা খুঁজে পাই আমি। কালকে সবাই বসেছিল ডিনার টেন্টে। বিকেলে খুঁজে পাওয়া হঠাৎ আনন্দ যেন ঝিমিয়ে পড়েছিল অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। আবার তুষার ঝড় আসবে না তো? কালও যদি তুষার ঝড় আসে আমরা বাধ্য হব নিচে নেমে যেতে। এতদিন এত কষ্ট করে হঠাৎ নেমে যাওয়ার ইচ্ছে ছিল না কারোরই। কালকের সন্ধে সেই জমাটি পরিবেশ আজ আর নেই যেন। সবাই কেমন যেন ক্লান্ত বিধ্বস্ত। রাজেন্দ্রজি আমাদের সবার হাতে গরম গরম টমেটো স্যুপ দিয়ে গিয়েছিল। জড়সড় হয়ে বসে ছিলাম আমরা সবাই নিঃশব্দে। তাঁবুর মাঝখানেই সুমনের মোবাইল ফ্ল্যাশ লাইট জ্বালানো, এবং সেটা উল্টো করে রাখা ছিল, আর তার চারপাশে ঘিরে বসেছিলাম আমরা সবাই স্যুপ হাতে। আমার কাঁপুনি থামছিল না।
এবার প্রায় অন্ধকার তাঁবুতেও বাকি সবাই লক্ষ্য করলো যেন সেটা। অনিমেষদা আমার পাশেই বসেছিল। মিতা, তুই কাঁপছিস কেন? ওদিক থেকে কি ঠান্ডা আসছে? তাহলে আমার দিকে সরে আয়। আমি কথা না বলে অনিমেষদার দিকে সরে গেলাম, কিন্তু আমার মৃদু কাঁপুনি থামাতে পারল না। রিতম সরে এসেছিল অনেকটা কাছে, যাতে নিরুচ্চারে আমাকে নিজের দেহের উষ্ণতা স্থানান্তর করতে পারে, কিন্তু তাতেও বিশেষ লাভ হলো না। শুভদা কথা বলল, তুই কি ওয়ার্মার পরিসনি? এই ঠান্ডার মধ্যে শুধু জ্যাকেট গায়ে দিয়ে আছিস? পাগল তুই, নিউমোনিয়া হয়ে যাবে। বিপদ কি এমনি কম হচ্ছে যে যেচে তোরা বিপদ ডাকছিস? দাদা, বিকেলবেলা স্নোম্যান বানানোর সময় মিতা খেলতে খেলতে পড়ে গেছিল, তখন ওর জামাটা ভিজে গেছে। রিতম আর চুপ করে না থাকতে পেরে পড়ল। তাঁবুর মধ্যে যেন একটা ঝড় বয়ে গেল কথাটা শোনার পরে। তুই কি পাগল নাকি? এই ঠান্ডার মধ্যে এতক্ষণ রয়েছিস, একবারও বলার দরকার মনে পড়লো না যে ওয়ার্মার নেই তোর? তুই স্যুপ শেষ করে আগে তাঁবুতে যাবি, স্লিপিং ব্যাগের মধ্যে শুয়ে থাকবি, বুঝলি? মিতা, সরি, আমি বুঝতে পারিনি তখন পড়ে যাবি তুই। একবার বলবি তো যে ভিজে গেছে? সুমন বলল। পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত ছিল। সুপের বাটিটা শেষ করে রাখার সঙ্গে সঙ্গেই গৌরব আর সুমন আমাকে তাঁবুতে পৌঁছে দিয়ে গেল। তাঁবুর মধ্যে ঢুকেই আমি স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে গেলাম সঙ্গে সঙ্গে। বেশ কিছুক্ষণ স্লিপিং ব্যাগে গরমের মধ্যে থেকে আমার কাঁপুনি একটু কমলো। তখন স্লিপিং ব্যাগের চেইনটা খুলে মুখটা বের করলাম। কিরকম একটা অদ্ভুত জেদ আমাকে যেন পেয়ে বসেছে এবার। বারবার মন বলছে এবার ট্রেক আমাকে কমপ্লিট করতেই হবে। মোবাইলটা বের করলাম ব্যাগ থেকে। আমার ভীষণ অবাক লাগে একটা জিনিস ভাবলে, যে আমরা শহর জীবনে যখন অভ্যস্ত হয়ে পড়ি তখন টেকনোলজি ছাড়া আমাদের চলেই না, অথচ পাহাড়ে এলেই যেন টেকনোলজির কথা ভুলেই যাই। বাড়িতে আমার ঘুম ভাঙতো মোবাইলের অ্যালার্মে, আর ঘুমোতে যেতাম মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। অথচ এখানে আসার পর মোবাইল পড়েই আছে ব্যাগের মধ্যে, খুলে দেখার বিশেষ ইচ্ছেই হচ্ছে না। প্রকৃতি চিরকালই মানুষকে আকর্ষণ করতে চায় নিজের দিকে, কিন্তু মানুষ নিজের সৃষ্টি করা মোহে আবদ্ধ হয়ে নিজেকে আধুনিক প্রমাণ করতে অজান্তে দূরে সরে যেতে চায় প্রকৃতির অমোঘ আকর্ষণ থেকে। মিতা, আমি শুভদার সাথে কথা বলে এসেছি। তোমাকে ডিনার তাঁবুতে খেতে যেতে হবে না, আমি তোমার খাবারটা নিয়ে আসবো। রিতম ঢুকতে ঢুকতে বলল। আমি ফোনটা পাশে নামিয়ে রাখলাম, কিন্তু কোনো উত্তর দিলাম না। রিতম জুতোটা খুলে রেখে আমার স্লিপিং ব্যাগের পাশে বসে গেল। এখন কেমন লাগছে মিতা? ঠিকঠাক, আমি কোনো ক্রমে উত্তর দিলাম। ও হাসার চেষ্টা করলো। তারপর ওর বাঁ হাতটা বড় ধীরে ধীরে স্পর্শ করে গেল আমার বাঁ গালের সীমারেখাকে। ঠান্ডা লাগছে, হাতটা সরাও। আমি কেঁপে উঠে জড়িয়ে জড়িয়ে বললাম। রিতমের মুখের হাসিটা স্পষ্ট হলো এবার। মিতা, তুমি পুরো বাচ্চাদের মতো করছো জানো, কি মিষ্টি। রিতম হাসতে হাসতে বলল। কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম এবার আমার খারাপ লাগলো না। এই একই কথা আমি শুনেছিলাম আকাশের কাছ থেকে। আমি ভীষণ বাচ্চা বাচ্চা, আমি ম্যাচিওর নই, তখন খারাপ লেগেছিল। তখন মনে হয়েছিল যেন আমার নারীত্বকে অপমান করছে আকাশ। কিন্তু আজকে আমার খারাপ লাগলো না, কারণ আমি জানি রিতম আমাকে অপমান করার জন্য বলেনি। ও বলেছে অনেক ভালোবেসে। মাঝে মাঝে অবাক লাগে ভেবে, সত্যি আমরা মেয়েরা আলাদাই। কিভাবে যেন শুধুমাত্র বলার ধরনে আমরা বুঝে যাই যে মানুষটা আমাদের নিয়ে কি ভাবছে। সত্যি হয়তো মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় বলে কিছু রয়েছে। কি হলো মিতা, কথা বলছো না কেন? চুপ করে গেলে? রিতম চিন্তিত হয়ে আমার দিকে এগিয়ে এসে বলল। আমি কি কিছু ভুল বললাম? খারাপ লেগেছে কোনো কথা? এবার আমিও হাসলাম। না, খারাপ লাগেনি, শুধু ভাবছিলাম তোমার সাথে আকাশের কত পার্থক্য। রিতম অবাক চোখে আমার দিকে তাকালো।
ট্রেক শুরুর পর এই প্রথমবার আমি আকাশের সাথে ওর তুলনা করে ওকে ভালো বললাম। সঙ্গে সঙ্গে ওর মুখে একটা ভীষণ দুষ্টু মিষ্টি ভরা হাসি খেলে গেল। তাই আকাশের থেকে আমি ভালো বলছো? ও প্রশ্ন নিয়ে তাকালো আমার দিকে। কি দিক থেকে ভালো বলো তো? মনুষ্যত্বের দিক থেকে। আমি থেমে গেলাম। রিতম চুপ করে গেল কিছুক্ষণের জন্য। আজকে বাইরে প্রকৃতি ভীষণ নিস্তব্ধ। মুহুর্মুহু বরফ নামার গম্ভীর ধ্বনি আজ আর শোনা যাচ্ছে না। এক অবর্ণনীয় নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। আমি মুখ খুললাম। একটা প্রশ্ন করব, উত্তর দেবে? রিতম চোখ ভরা প্রশ্ন নিয়ে নিঃশব্দ দৃষ্টি মেলে তাকালো আমার দিকে। খারাপ ভাবে নিও না কিন্তু। ট্রেক শুরুর আগের দিন রাতে আমি তোমার সাথে তোমার স্ত্রীর কথোপকথন কিছুটা শুনতে পেয়েছিলাম। আমি একটু থামলাম, কিন্তু এখনো কোনো প্রশ্ন করল না রিতম। তুমি বলছিলে ও যেন তোমাকে ছেড়ে না যায়। তুমি ওকে ভালোবাসো, অথচ জাকাতে আসার দিন আমি জানতে পারলাম যে এখানে আসার আগে থেকেই ডিভোর্সের মামলা চলছে তোমাদের। তো আমি একটু থেমে গেলাম। তুমি কি কোনোভাবে চাওনি তোমাদের ডিভোর্সটা হোক? রিতম কথা বলল এবার। না, কোনোভাবেই চাইনি আমার ডিভোর্সটা। ওর দৃঢ় গলাটা যেন চারপাশের পরিবেশের গাম্ভীর্যতার মধ্যে মিলিয়ে গেল। আবার চুপ করে গেলাম দুজনে। মিতা, তোমাকে যদি আমি বোঝানোর চেষ্টাও করি তাও হয়তো তুমি পুরোটা বুঝবে না। একটা ছেলের মধ্যে কিরকম অনুভূতিগুলো আসে যখন সে তার প্রিয় মানুষটাকে খুশি করতে পারে না, বিশেষভাবে শরীরের দিক থেকে। নিজেকে ভীষণ অপূর্ণ লাগে জানো। কখনো কখনো নিজের পুরুষত্বের উপর সন্দেহ জাগে। এ জিনিস একটা মেয়ে কোনোদিন বুঝতে পারবে না। কতটা নীচ ছোট লাগে নিজেকে। রিতমের গলাটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল নিস্তব্ধতায়। যদি ট্রেক শুরুর দিন থেকেই তুমি ফিরে পেতে চেয়েছিলে নিজের স্ত্রীকে, তবে আমার সাথে এটা কি করছো তুমি এতদিন? আমি রিতমের চোখে চোখ রেখে প্রশ্ন করলাম। রিতম অন্যদিকে তাকিয়েছিল। আমার প্রশ্নে আমার দিকে ঘুরে আমার চোখে চোখ রাখল। দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলাম একে অপরকে। এক জানা প্রশ্নের অজানা উত্তর পেতে কিরকম যেন শিহরণ লাগছিল আমার দেহে। আমার মন তৈরি ছিল না নেগেটিভ উত্তর শোনার জন্য, কিন্তু এই উত্তরটা জানা আমার দরকার। ভালো খারাপ যাই হোক না কেন, আমার জানা দরকার। রিতম হাসলো হঠাৎ। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। আমি কি কোনো জোকস করছি নাকি? হাসছো কেন? আমি রেগে গিয়ে বললাম, আরে না না, আমি সেরকম কিছু বলেছি না। না, শুধু একটা কথা মনে পড়ে গেল, সেই জন্যই হাসি পাচ্ছে। আমি জিজ্ঞাসু চোখে তাকালাম ওর দিকে। ইংলিশে একটা কথা প্রচলিত আছে জানো, সোলমেট। কবি লং লিভের একটা কবিতা পড়েছিলাম ফাইনাল ইয়ারে পড়ার সময়। I don't know how you are so familiar to me, or why it feels less like I am getting to know you, and more as tough I am remembering who you are. How every smile, every whisper brings me closer to the impossible conclusion that I have known you before. I have loved you before, in another time, a different place, some other existence. আমি জানি না এটাকে কিভাবে বর্ণনা করব, কিন্তু আমার কখনো কখনো মনে হয় যেন আমি তোমাকে আগেও দেখেছি, যেন তুমি আমার খুব পরিচিত কেউ। আমি জানি তুমি হয়তো আমাকে পাগল ভাববে। আমার নিজেরই মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি সত্যি পাগল হয়ে গেলাম না তো। কিন্তু আমার ভালো লাগছে জানো, যে বাঁচার ইচ্ছেটা শেষ হয়ে গেছিল আমার, আমি আবার ফিরে পাচ্ছি সেটা।
আমি প্রাণ শক্তিহীন একটা যন্ত্র মানুষ পরিণত হয়ে গিয়েছিলাম। তোমার উপস্থিতির স্পর্শে আবার সজীবতা ফিরে পাচ্ছি আমি। এক অবর্ণনীয় খুশির সাগরে আমি যেন ভেসে যাচ্ছিলাম। কিন্তু আমি রিতমের কথার উত্তর দিলাম না, চুপচাপ অনুভব করার চেষ্টা করছিলাম সেই অবর্ণনীয় অপ্রত্যাশিত খুশিকে। তোমাকে একটা প্রশ্ন করব মিতা? অনেকক্ষণ নীরবতার পর রিতম আমার দিকে তাকিয়ে বলেছিল। আমি নিঃশব্দে অনুমতি দিয়েছিলাম ওকে প্রশ্ন করার। আমি তোমার জীবনের ঠিক কতটা অংশ? ওর প্রশ্নে জিজ্ঞাসার সাথে মিশেছিল এক রাশ আরতি। আমি চুপ করেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্লিপিং ব্যাগের চেনটা খুলে উঠে বসলাম। আমি নিজেই জানি না রিতম এই প্রশ্নের উত্তর। আমি নিজেই জানি না তো তোমাকে কি করে বলবো। আমার দুই হাতের তালু স্পর্শ করে গিয়েছিল ওর গালের দুপাশ। কিন্তু আমার ভালো লাগছে। এত ভালো লাগা কখনো অনুভব করিনি জীবনে। মনে হচ্ছে তুমি না চাইতেই হয়তো আমি তোমাকে সব দিয়ে দিতে পারি, মন আর। আমি থেমে ধীরে ধীরে বললাম, শরীরও। রিতম প্রচন্ড বিস্ময় নিয়ে আমার দিকে তাকালো, কিন্তু ওর বিস্মিত মুখটাও লুকিয়ে রাখতে পারছিল না ওর ভেতর থেকে বেরিয়ে আসা খুশির বিন্দুগুলোকে। নিজেরই প্রশ্ন জাগছে রিতম, আমি কি আদেও ঠিক করছি? আমি জানি আমার আর আকাশের সম্পর্ক স্বাভাবিক না, আমি খুশি নই ওর সাথে। কিন্তু যদি আজ আমি ওকে ছেড়ে দিই, ও জিতে যাবে না? ওর কথাই সত্যি হবে তো? রিতম আমার কথা শেষ হওয়ার আগেই জড়িয়ে ধরল আমাকে। ওর ফিসফিস করা শব্দগুলো কানের লতি স্পর্শ করে যাচ্ছিল আমার। চুপ করো মিতা, তোমার উপর আমি কিছু চাপিয়ে দিই না। তুমি নিজের সিদ্ধান্ত নেবে, যাকে পছন্দ হবে আমি বা আকাশ। তোমার সিদ্ধান্তের ওপর মতামত চাপানোর কে বলো? তুমি সময় নাও মিতা, ভেবে দেখো। তারপর ও একটু চুপ করে থাকলো। তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরেছিলাম ওকে। অনেক অভিমান, আকাশের অনেক খারাপ ব্যবহারের স্মৃতি ঝলসে উঠছিল মনে। কে বলে পুরুষ নাকি প্রেমিক হতে পারে না? কে বলে পুরুষ মানেই তাকে শক্ত কঠিন হতে হবে? কে বলে পুরুষ নাকি কাঁদে না? সমাজ 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 ঠিক করে দেয় পুরুষ মানেই সে হবে শক্তিশালী, সে কখনো কাঁদবে না, সংসারের সব গুরু কাজ করবে সে। এই পুরুষের বর্ণনার মধ্যে নিজেকে ঢুকিয়ে নিতে গিয়ে কত পুরুষ নিজেকেই হারিয়ে ফেলে। সমাজ কখনো বলে না পুরুষ তোমারও কষ্ট হয়, তুমি নিজের নিঃশব্দ ক্রন্দন নিজের মধ্যে আটকে রেখো না, তাতে তুমি নিজের পুরুষত্ব হারাবে না কোনোদিনই। কবে সমাজ বুঝবে নারী পুরুষের বাইরে প্রত্যেকের পরিচয় আছে একটা, সেটা মানুষ। প্রতিটি মানুষ নারী পুরুষ নির্বিশেষে আলাদা। তারা সবাই পুরুষ বা নারীর সামাজিক গতে বাঁধা সংঘাতে নিজেকে ফিট করতে গিয়ে নিজেদের নিজস্বতা হারিয়ে ফেলে। আমি কাঁদতে দিলাম ওকে। ওর আনন্দ, দুঃখ, অভিমানী মনের যে অংশটুকু আমি অনুভব করার চেষ্টা করলেও পারবো না অনুভব করতে, সেটা বেরিয়ে যাক নিঃশব্দ চোখের জলে মিশে সমাজের আড়ালে। পাহাড় নিজের রুক্ষ গাম্ভীর্যের সাথে লুকিয়ে নিক আর একটা ছেলের বঞ্চনার ইতিহাস। রিতম রাত্রে খাবার নিয়ে এসেছিল আমার জন্য। রিতমের জন্যই আমার স্লিপিং ব্যাগ থেকে বেরোনোর দরকার পড়েনি। রাত্রে ডিনার বলতে শুধু ছোট এক বাটি খিচুড়ি। মনে হচ্ছিল যেন ওইটুকু খাবার পেটের কোন এক কোনায় পড়ে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গেই। খিদের চোটে বাধ্য হয়ে ব্যাগ থেকে বের করে এক মুঠো ড্রাই ফ্রুট খেলাম। ট্রেকিং যাওয়ার সময় বাধ্যতামূলক থাকে ডার্ক চকলেট আর ড্রাই ফ্রুট রাখা নিজের কাছে। আমরা পকেটে করে ভরে রাখি কাজু বাদাম, আমন্ড, খেজুর আর ডার্ক চকলেটের টুকরো।
খিদে পেলেই মুখে ভরে চিবই, গা গরম করাও হয় আর সঙ্গে পেটও ভরে। আমি শুয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, আর রিতমের যতক্ষণ না ঘুম আসে ও স্লিপিং ব্যাগের ওপর থেকে জড়িয়ে ধরে শুয়েছিল আমাকে। ওর উষ্ণতার স্পর্শ স্লিপিং ব্যাগের ওপর থেকেও স্পর্শ করে যাচ্ছিল আমার জমাট বাঁধা মনকে। ঘুম ভাঙতেই আমার মনটা ভালো হয়ে গেছিল, কারণ আকাশ মন খুলে হাসছে। পাহাড়ের পিছনে ঢাকা পড়ার জন্য সূর্যের আভাস এদিকে না এলেও তার উদয়ের অপেক্ষাতে যেন প্রকৃতি ধীরে ধীরে তৈরি করছে নিজেকে। কি অদ্ভুত সুন্দর যে চারিদিক, সেটা বর্ণনা করা মুশকিল। পাখির কোলাহল নেই ঠিকই, কিন্তু প্রকৃতির সান্নিধ্যে লোকালয়ের সীমার বাইরে সে পরিবেশ অবর্ণনীয়। এরকম পরিবেশে এলেই মনে পড়ে অনেক কথা। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপ মালা ধৃত প্রান্তর, হেথায় নৃত্য হেরো প্রবৃত্র ধরিত্রীরে। এই মহাভারতের মহামানবের সাগর তীরে। রবি ঠাকুরের অতুলনীয় সৃষ্টি কবিতার কথা মনে পড়ে সব থেকে বেশি। মনে পড়ে আমরা ভারতের অন্তর্গত, শুধুমাত্র দারিদ্র্যের প্রতীক ক্ষুধাসূচকের শীর্ষ দিকে থাকা ভারত আমার দেশ না, বরং সহস্র বছরের সংস্কৃতিকে অন্তর্ধারণ করা ভাষা, জাতি, ধর্ম, বর্ণের সমারোহে তৈরি অপরূপ এক দেশ ভারত। আমার দেশের উত্তর দিক রক্ষা করছে সুউচ্চ হিমালয়ের সারি, আবার নিম্নভাগে আছে দক্ষিণের সাগর বেলা। পশ্চিমের মরুভূমির সূর্য অস্ত যায় পূবের নাগাল্যান্ডের দোজাকু ভ্যালিতে। রূপের সাক্ষাৎ, আধার আমার দেশ। সমস্ত কিছু শুষে নিয়েছে সে, যেমন সযত্নে আঁকড়ে ধরেছে হিমালয়ের গাম্ভীর্য, তেমনি পশ্চিমঘাট বা পূর্বঘাটের সবুজের বিকাশকে প্রশ্রয় দিয়েছে পাহাড়ের রুক্ষতার ওপর। মরুভূমির তীক্ষ্ণ উষ্ণতা, রুক্ষতা যেমন সে ধারণ করেছে, তেমনি মৌসুমরামের সর্বোচ্চ বৃষ্টিপাতকেও বুক পেতে নিয়েছে। অপরূপ রূপবর্তী সে। কখনো সে যৌবনের চপলা বালিকার মতো দৌড়ে বেড়ায় মধ্যপ্রদেশের অরণ্যের মাঝে, কখনো জীবনে পরিণত নারীর মতো সব ধারণা করার চেষ্টা করে নন্দা দেবীর ওপর বসে, কখনো প্রেমিকাকে হারানো প্রেমিকের মতো সে দিনের পর দিন দরজা বন্ধ করে বসে জানলা দিয়ে দেখে বৃষ্টিকে মৌসুমরামে বসে। আমার দেশ বড় সুন্দর, তাই তো আজকের জগতেও মানুষ চেনা দোকানে অনায়াসে বলতে পারে, এই টাকার ব্যাগটা ফেলে রেখে এসেছি, কাল দিয়ে দেব। প্রচণ্ড ভিড় ঠাসা বাসে নিজের সিট ছেড়ে উঠে দাঁড়াই কোনো যুবক ছেলে কোনো বৃদ্ধ দম্পতিকে বসতে দিতে। এখনো শপিং মলের আলোতে উইন্ডো শপিং করে আমরা ফিরে যাই চাঁদনি চক, গড়িয়াহাট, ধর্মতলার দিকে। টাকার পিছনে দৌড়ে দৌড়ে ক্লান্ত জাতি যখন বাধা পায় কোনো মানুষের বিপদে, টাকার পিছনে দৌড়নো বন্ধ রেখে সে এক মুহূর্তের জন্য হাত বাড়িয়ে দেয় সাহায্যের। এ যে আমাদের শিক্ষা, আমাদের রক্ত, আমাদের দেশের মাটি, জল সব কিছুতে মিশে থাকা সহস্র বছরের শিক্ষা। যে সয় সে রয় বইছে আমাদের শিরা উপশিরার মধ্যে। দেশ আমাদের শিক্ষা দেয় ধারণ করতে শেখো। মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে তুমি মনে করো তুমি এই দেশের অংশ। ভুলো না ভারতের অতীত, তার ঐতিহ্য, তার মহানতা। আমি রিতমকে জাগিয়ে তুললাম। কি হচ্ছে কি মিতা? ঘুমন্ত গলাতে বলল ও। উঠে একবার দেখো, আকাশ কেটে গেছে, আমরা ট্রেক করতে পারবো। প্লিজ একবার ওঠো রিতম। আমি ওকে ধাক্কা দিতে দিতে বললাম। অনেকক্ষণ ওর সাথে ধস্তাধস্তি করার পর ও বিরক্ত হয়ে উঠে বাইরে গেল, আর তারপরেই আমি ওর বিস্মিত গলার আওয়াজ পেলাম, কি সুন্দর লাগছে মিতা, আকাশটা কি দারুণ।
আমিও বাইরে এসে দাঁড়ালাম। ছোটবেলাতে ভাবতাম আমার একটা বাড়ি হবে পাহাড়ের ওপর, জানলা খুললেই পাহাড়কে দেখব। সকালে গরম গরম কফির কাপ হাতে দাঁড়াবো ব্যালকনির কাছে, কাপের ধোঁয়া মিশে যাবে দূরে পাহাড়ের বরফে। জানো, আকাশকে একবার বলেছিলাম এ কথা, ও কি উত্তর দিয়েছিল জানো? বলেছিল বাচ্চাদের মতো ভাবনা এসব, আমি নাকি ব্যাকডেটেড। রিতম উত্তর দিল না। কখনো কখনো ওকে উত্তর দিতে খুব ইচ্ছে করে জানো। এগুলো ব্যাকডেটেড না, পাহাড়কে ভালোবাসা, প্রকৃতির বুকে হারিয়ে যেতে যাওয়া পুরনো মানসিকতা না, ফেসবুক, নেটফ্লিক্স বা আরো রঙিন প্রযুক্তির হাতে নিজেকে সমর্পণ করা কেবল আধুনিকতার মানসিকতার পরিচয় না। এটা আধুনিক জগতের সাথে পা মিলিয়ে চলার প্রয়োজন মাত্র। আমাদের এতদিনের সংস্কার, রীতি নীতি কোনো কিছুই পুরনো না, কারণ সেগুলো বড়ই সজীব। আমাদের রক্ত, আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে ভারতের সংস্কার, রীতিনীতি। রিতম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সত্যি মিতা, কিছু মানুষ দেখনদারিকেই ভাবে আধুনিকতা, অথচ ভালো করে এদের মনের গভীরে গর্ত খুঁড়ে দেখো, সভ্যতার কালো দিকগুলোই কেবল এদের মধ্যে সুতির মতো জট পাকিয়ে আছে। কালনাগের মতো মুহূর্তে মুহূর্তে তার জোর বাড়ছে এদের মানসিকতার উপর। আকাশের কথাই ধরো, ওর এটাতে সমস্যা ছিল না যে বিয়ের আগে সেক্স করা, কিন্তু ওর সমস্যা ছিল তোমার ছেলেদের সাথে মেশাতে। হে কি আধুনিক বলে আদেও? ওর কোনো অধিকার নেই তোমাকে এভাবে বলার, যেখানে ও নিজেই এত ব্যাকডেটেড। আমি বড় গভীর দৃষ্টি নিয়ে তাকালাম, ও আমার দিকে তাকিয়েই ছিল। তবে তোমার স্বপ্ন পূরণ হতে পারে। আমি জিজ্ঞাসা নিয়ে তাকালাম ওর দিকে। সিমলাতে ফিরে আমার সাথে কিছুদিন থাকবে? শুভদা আর বাকিরা ফিরে যাবার পর শুধু তুমি আর আমি আর পাহাড়। কোনো নির্জন ঘরে শহর থেকে দূরে তুমি কফির কাপ হাতে পাহাড় দেখবে, আর আমি তোমার উষ্ণতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলব। পরের ঘটনা ভীষণ সংক্ষিপ্ত ছিল। আমরা খুব তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছিয়ে নিয়ে ক্র্যাম্পেন গাটার পরে নিলাম। ঠান্ডা এখন বেশ থাকলেও রোদ ওঠার জন্য অনেকটাই কম লাগছিল। আজকে একটা নতুন ছেলে আমাদের সাথে জয়েন করেছে, সে হলো আমাদের গাইড। ছেলেটা কিছু বছর আগেই মাউন্টেনিয়ারিং কোর্স কমপ্লিট করেছে হিমালয়ান ইউনিভার্সিটি থেকে। আমাদের গাইড ছেলেটার বয়স খুব বেশি হলে 20 বা 21 হবে। এর পরের পথে বরফ অনেক বেশি থাকার জন্য আমাদের বরফের মধ্যে থেকে রাস্তা বানিয়ে উঠতে হবে। সেই জন্যই চৌহান নিজ থেকে খবর পাঠিয়ে একে নিয়ে এসেছে। আমাদের অনেক পরে ট্রেক শুরু করার পরও এ অনায়াসে আমাদের ধরে নিয়েছে। ছেলেটার নাম মিনহাজ। আজকেও শুভদার নির্দেশে আমি সবার আগে হাঁটলাম গাইডের সঙ্গে সঙ্গে। লোয়ার ওয়াটারফল অনেকটা ইউ আকৃতির মাঠের মতো, আমি আগেই বলেছিলাম। মাঠটার পশ্চিম কোণের দিকে যে বিশাল পাহাড়টা দিয়ে মাঠের বাউন্ডারি রচনা করা হয়েছে, আজকে আমাদের গন্তব্য ওটা। ওই পাহাড়ের ওপরের অংশটা দিয়ে ওপর থেকে ধাপে ধাপে নেমেছে 3টে জলপ্রপাত, আপার ওয়াটারফল, মিডল ওয়াটারফল আর লোয়ার ওয়াটারফল। প্রথমে বেশ কিছুটা বরফের ওপর দিয়ে হেঁটে মাঠের বেশ কিছুটা অংশ ক্রস করে আমরা গিয়ে পৌঁছলাম সেই পাহাড়টার তলদেশে। এবার শুরু হবে ক্র্যাম্পেনের আসল কাজ। ডান হাতের দিকের পাহাড়টার বিশাল ঢালটা দিয়ে আমরা উঠতে শুরু করব। বেশ কিছুটা উঠে যাওয়ার পর আমরা ছোট ইউটার্ন মতো নিয়ে মাঝের অংশটা থেকে উঠে যাব জলপ্রপাতের উৎস পাহাড়ের মাঝ বরাবর, তারপর সোজা যথেষ্ট ঢাল বরাবর সামনের দিকে। আসল পাহাড়ের নিচের ঢাল খুব বেশি বলেই পাশের পাহাড় চড়ে ঘুরে উঠতে হবে এই পাহাড়ের মাঝামাঝি অংশে। ওই ঢাল বরাবর ওঠার পর আমরা পৌঁছবো মিডল ওয়াটারফলের তলায়। ওখান থেকে ডান দিকের পাহাড়টা দিয়ে ওপরের দিকে উঠে যাব আমরা আপার ওয়াটারফলের দিকে। ওখানেই আজকের ক্যাম্প।
ইন্ডিয়ান হাইকস আমাদের কিছুক্ষণ পর ওঠা শুরু করবে। আমরা মোটামুটি 8টা নাগাদ ট্রেক শুরু করলাম। মাঠ বরাবর হেঁটে পাশের পাহাড়ের নিচে দাঁড়ালাম। এই পাহাড়টা চড়াও বেশ কঠিন। অনেক ব্ল্যাক আইস বা পিছল বরফ পড়ে আছে পুরো পথে। ক্রাম্পেন কোনো কাজ করবে না এখানে। বরফের ছোট বড় মাঝারি গোল গোল বলের মতো অংশ ছড়িয়ে আছে পুরো চড়াই জুড়ে। আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছিল প্রচণ্ড। ভয়ের শিহরণ ছড়িয়ে গেল পুরো দেহের কোষের মধ্যে। নার্ভ এন্ডিংগুলো নিউট্রোরাস মিটারের উপস্থিতিতে কাজে লেগে পড়েছিল সম্পূর্ণ। আমার দেহ তৈরি হচ্ছিল ভয়কে জয় করতে, শেষ অবধি লড়াই করতে, লড়াই না করে হার না মানতে। গাইডের হাতে একটা আইসাক্স রয়েছে আর পিঠে অক্সিজেনের ছোট্ট সিলিন্ডার। এখানে আমি বলে রাখি, আইসাক্সটা কি জিনিস। অনেকটা কুঠারের মতো, কিন্তু মুখটা ভীষণ ছুঁচালো। একটা লোহার কুঠার এটা। বরফের গাঁথতে সুবিধা এটার দ্বারা। ছেলেটা রাস্তা বানাতে বানাতে উঠছিল, আমি ওর পিছন পিছন। আমার প্রচন্ড ভীতিও বুঝতে পেরেই ওর হাত বাড়িয়ে দিয়েছিল ধরার জন্য। আমি পাশের ঢাল, মাথার পাশের পাহাড়, কোন দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না। হঠাৎ প্রচন্ড একটা ভীতি আমাকে কাবু করে দিয়েছিল, কেন জানি না, কিন্তু কিছুতেই নিজের পায়ের দিকে ছাড়া তাকাতে পাচ্ছিলাম না। আমি শুধু আমার বুট আর তার উপর কমলা রঙের ক্রাম্পেন আর বরফের গোলা ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। ছেলেটার হাত ঘেমে যাচ্ছিল, কিন্তু ও আমার হাত ছাড়ল না, কারণ আমার দেহের মৃদু কম্পন অনুভব করে ও সম্ভবত বুঝতে পারছিল আমার ভয়ের কথাটা। কতক্ষণ এভাবেই হেঁটেছি জানি না, কিন্তু বিপদ হলো। হঠাৎ পাটা স্লিপ খেলো বরফের বলগুলোর মাঝের ব্ল্যাক আইসে। আমি পাহাড়ের ঢালের দিকে গড়িয়ে যেতে গিয়ে বাধা পেলাম। একটা হাত প্রাণপণ টেনে ধরছে আমাকে। গাইড ছেলেটার মুখ লাল হয়ে যাচ্ছে আমাকে এই ঢালে পড়া আটকাতে গিয়ে। চৌহান দৌড়ে এলো, ওরা দুজনে তুলে নিল আমাকে। আমার তখন মাথা কাজ করছে না, কিরকম শূন্য শূন্য লাগছে। এক মুহূর্ত আগে আমি মৃত্যুর মুখে চলে গেছিলাম, অথচ এখন আর ভয় লাগছে না। ম্যাডাম, ম্যাডাম লাগা তো নাহি? চৌহান বলল। আমি চুপ করে ঘাড় নাড়লাম। আপ গির कैसे गए? क्रैम्पेन से रोका क्यों नहीं? এবার আমি কথা বললাম। চেষ্টা করেছিলাম, नहीं हुई। চৌহান চিন্তিত হয়ে আমার জুতোর সোল উল্টো করে দেখলো। ये वाला क्रैम्पेन क्यों पहना आपने? ये तो खराब है। চৌহান বিস্মিত হয়ে এবং বিরক্ত হয়ে বলল, আমি কি জানি, वहां पहाड़ था, सारे क्रैम्पेन के पास। इसको लेकर कैसे करेंगे इतना चढ़ाई? ये खराब है, गिर जाएंगे पूरा।